আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। দেশে চলমান তাপপ্রবাহের কারণে এবার ৫ জেলার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে, কর্তৃপক্ষ চাইলে সেসব প্রতিষ্ঠান খোলা রাখতে পারবে। এর আগে 7 দিন বন্ধ থাকার পর তীব্র গরম ও হিট অ্যালার্টের মধ্যে খুলে দেওয়া হয় দেশের সব শিক্ষা স্কুল ও কলেজ। তবে প্রথম দিনে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত ছিল প্রায় অর্ধেক শিক্ষার্থী। এদিন যশোরে একটি স্কুলে হিট স্ট্রোকে মারা যান এক শিক্ষক। এমন পরিস্থিতিতে ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা আসে। মাদারীপুরে হিট স্ট্রোকে 2 জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ব্যবসায়ী সাদাত সর্দার ও কৃষক মুসলিম ঘরামি। সকালে কালকিনি পশ্চিম শিকার মণ্ডলের প্লাস্টিক কারখানার ব্যবসায়ী সাদাত সর্দার প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়। অপরদিকে বাড়ির পাশে পাটের জমিতে কাজে যান ঢাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের কৃষক মুসলিম ঘামারি। কাজের ফাঁকে প্রচণ্ড রোদে হিট স্ট্রোকে মৃত্যু হয় মুসলিমের। পরে দুপুরে পরিবারের লোকজন জমি থেকে উদ্ধার করে তার মরদেহ। নতুন করে 3 দিনে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। দেশের উপর দিয়ে চলমান দাবদাহ পরবর্তী 72 ঘন্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। সকালে অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানান, জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। তীব্র দাবদাহে জনজীবন অস্বস্তিতে পড়েছে, শ্রমজীবী পড়েছেন বিপাকে। খানাম নামের রিপোর্ট। 50 খলিলুর রহমান 25 বছর ধরে রিকশা চালাচ্ছেন ঢাকায়। তীব্র তাপদাহেও জীবিকার টানে প্যাডেল চালাতে হয় তাকে, কিন্তু বেশিক্ষণ পারেন না। সকাল থেকে 10টা-11টা বাজলেই শরীর আর কুলোয় না। অন্য বছর এই সময়ে যেখানে দুপুর পর্যন্ত অনায়াসেই ঘোরাতেন রিকশার প্যাডেল। মালিবার শরীরে মেয়েদে রাউলে যায়, তখন তো আর কাজের করতেই পারি না। কালকে ধরেন ঘন্টা 3 চালাইছি না, একবারে অসুস্থ শুয়ে আছি না। শ্রমজীবী সবার অবস্থাই খলিলুরের মতো। গত বছরে এরকম ছিল না, এবার এক অতিরিক্ত গরম, সকাল থেকে 10টা পর্যন্ত চালায়। দেশের মধ্যে সবচেয়ে বেশি তাপপ্রবাহ বইছে চুয়াডাঙ্গায়। টানা 2 দিন চলতি মৌসুমের মধ্যে সর্বোচ্চ 42.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে সেখানকার মানুষের অবস্থা আরো ভয়াবহ। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। তাপমাত্রা গরম, গরমে খুবই প্রচন্ড কষ্ট হচ্ছে। হাওয়া বাতাস নেই, অল্প জায়গার ভিতরে অনেক মানুষ, এর ভিতরে খুব সমস্যা হচ্ছে। সমস্যার কারণে বাচ্চা আরো দুর্বল হয়ে পড়ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আবহাওয়া অফিস নতুন করে 3 দিনের সতর্কতা জারি করেছে, যেটি চলছে চলতি মাসের প্রথম দিন থেকেই। এই মাসে পুরোটা তাপপ্রবাহ ছিল এবং এর ধারাবাহিকতা কিন্তু আমরা বিভিন্ন সময় কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করছি এবং এতে আমরা আজকে সকাল 9:30টায় আবার 72 ঘন্টার জন্য তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করছি। এই সময়ের মধ্যে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সিলেটে তাপপ্রবাহ নেই জানিয়ে আবহাওয়া অফিস বলেছে, চট্টগ্রামের সব জায়গায়ও তাপপ্রবাহ নেই। চিটাগাং অঞ্চলে কিন্তু সব জায়গায় তাপপ্রবাহ নেই। খান আলামিন, আরটিভি, ঢাকা। রোপণ করা গাছ বাঁচাতে নতুন করে 47 জন মালি নিয়োগ দিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নগরবাসীকেও বৃক্ষ রক্ষা করার আহ্বান জানালেন মেয়র আতিকুল ইসলাম। দুপুরে গুলশান নগর ভবনের সামনে হিট অফিসারের পরামর্শে দাবদাহ থেকে রক্ষা পেতে উত্তরে নিবন্ধিত 30,000 রিকশা চালককে ছাতা, পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রমে তিনি কথা জানান। গরম কমাতে ডিএনসিসি পার্কগুলোতে কৃত্রিম পানির ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান মেয়র। আমি রোশন হাজমে একবার না কয়েকবার বলেছি, আমি সেই ক্ষেত্রে যাদের বাড়ি পড়ছে, আমাদের যারা সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স আছে তাদেরকে আমরা এই রিক্সাওয়ালাদেরকে 1টি করে ছাতা, 12টি করে ওরসালাইন এবং 1টি করে হাফ লিটারের কন্টেনার তাদেরকে দিচ্ছি। আমরা 47 জন মানের মাধ্যমে আমি অনুরোধ করব, এই কাজগুলো করব। সাথে সাথে আমি অনুরোধ করব নগরবাসীকে, আপনারা আমরা যে গাছগুলো লাগাবো এগুলোকে আপনারা দেখবেন।
গরমকে পুঁজি করে আগামী জুন মাস থেকে বেড়ে যেতে পারে মুরগির দাম। আগস্ট থেকে পরবর্তী 3 মাস দাম চরম পর্যায়ে পৌঁছানোর শঙ্কা করছেন ব্যবসায়ীরাই। তাদের দাবি, তীব্র গরমে প্রতিদিন লাখের উপরে মুরগি মারা যাওয়ায় বেশিরভাগকে বাধ্য হয়ে বন্ধ করে দিতে হচ্ছে খামার। সরকারি পর্যায় থেকে এখনই ব্যবস্থা না নিলে আগামীতে ডিম ও মুরগির সংকট বাজারকে অস্থিতিশীল করে তুলবে বলে মনে করছে তারা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। প্রত্যেকটা মুরগি অন্য কোনো সমস্যা নেই, শুধু গরমের কারণে, অতিমাত্রা গরমের কারণে মুরগিগুলো মারা যাচ্ছে। খামার ঠান্ডা রাখতে নানা ব্যবস্থার পরও প্রায় প্রতিদিনই নিজ খামারের মুরগির মৃত্যু দেখতে হচ্ছে টাঙ্গাইলের ঘাটাইলের প্রান্তিক খামারি মোহাম্মদ ফরহাদ হোসেনকে। গত 4 দিনেই তার 3000 মুরগির 200 মারা গেছে। হিট স্ট্রোকে সমস্ত মুরগি মরে যাচ্ছে। আমি প্রতিটা সেটিং এর উপরে আমি ফ্যান লাগিয়ে দিয়েছি, প্রতিনিয়ত চালে পানি দিচ্ছি, তারপরে এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শুধু ফরহাদ হোসেন নয়, তীব্র গরমে প্রান্তিক খামারিদের প্রায় সবারই একই অবস্থা। ঘন ঘন পানি কিংবা ফ্যানের সংখ্যা বাড়িয়েও ঠেকাতে পারছে না মুরগির মৃত্যু। খুলনার পাইকগাছার তৈবুর রহমানের খামারটি অনেকটাই জলাধার বেষ্টিত, তারপরও গরমের হাত থেকে নিস্তার মেলেনি। তার 4টি খামারের মধ্যে এখন চালু মাত্র 1টি। অনেকেই আবার ছেড়ে দিচ্ছে ব্যবসা। 1000 মুরগির ভিতরে 8টা ফ্যান দিচ্ছি, 8টা ফ্যানেও মুরগি বাঁচাতে পারতেছে না। ফ্যানের বাতাসই গরম, মুরগি বারবার ভিজাই দিচ্ছি, মুরগিদের স্যালাইন দিচ্ছি, বারবার পানি দিচ্ছি, সি দিচ্ছি, কিন্তু কোনোভাবেই মুরগি বাঁচাতে পারতেছে না। দাঁড়িয়ে থাকার মতো 300-400 বাচ্চা ছিল। পরবর্তীতে সব বাচ্চাগুলো মানে নেটের পর ছেড়ে ফ্যান ছেড়ে করার পরে কিছু বাচ্চা সুস্থ হয়েছে, তো মোটামুটি অর্ধেকেরও বেশি বাচ্চা ফাইনালি মারা গেছে। উপরে স্প্রিং হিলারের ব্যবস্থা, ঝর্নার ব্যবস্থা, তারপর আমরা গরম থেকে রক্ষা পাইতেছি না। প্রতিদিন মারা যাচ্ছে, প্রতিদিন 10টা 20টা 30টা করে মারা যাচ্ছে। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বলছে, গত 2 সপ্তাহে দেশে 10 লাখের বেশি মুরগি মারা গেছে। ক্ষতি হয়েছে প্রায় 20 কোটি টাকা। সবচেয়ে বেশি মরছে ব্রয়লার। আমাদের প্রায় প্রতিদিন 1 লাখ মুরগি মারা যাচ্ছে, যার বাজার মূল্য 20 কোটি টাকা। আমাদের গত 10 দিনে আমাদের প্রায় 200 কোটি টাকা লস হয়েছে প্রান্তিক পর্যায়ের খামারিদের। এভাবে প্রান্তিক খামারিরা ব্যবসা গুটিয়ে নিলে আসছে জুনের মধ্যেই বাজার কর্পোরেটদের হাতে চলে যাওয়ার আশঙ্কা তাদের। তীব্র তাপদাহে প্রায় 15 থেকে 20,000 খামার এই ধাপে বন্ধ হবে। আর যদি বন্ধ হবে তখন আপনার বাজারে একটা সংকট সৃষ্টি হবে। কিন্তু কর্পোরেট গ্রুপদের খামার কিন্তু বন্ধ হবে না, কারণ তাদের কন্ট্রোল সেট, তারা কিন্তু রানিং থাকবে। অতএব আগামী জুন থেকে দাম বাড়া শুরু হবে। মুরগির বাচ্চা ও পোল্ট্রি ফিডে ভর্তুকি দিয়ে সংকট মোকাবেলায় সরকারের কাছে দ্রুত পদক্ষেপ চায় ব্যবসায়ীরা। সুমন তানভীর, RTV, ঢাকা। বান্দরবনে সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মির 2 জন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। সকালে রুমা উপজেলার দুর্গম বাকলায় পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় 3টি আগ্নেয়াস্ত্র, বিপুল গোলা বারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ISPR। পুলিশ জানায়, মরদেহ দেখতে পেয়ে তাদেরকে খবর দেয় স্থানীয়রা। মরদেহ দুটি পরিচয় পাওয়া না গেলেও তাদের গায়ে KNF এর পোশাক ছিল। ব্যাংক ডাকাতির ঘটনায় রোমা ও থানচিতে KNF সন্ত্রাসীদের ধরতে চালানো হচ্ছে যৌথ অভিযান। এ পর্যন্ত KNF এর 78 জনকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশি বিদেশি অস্ত্র ও গুলিসহ 5 রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। ভোরে উপজেলার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোহিঙ্গা ক্যাম্পের D9 ব্লকে কয়েকজন সন্ত্রাসী অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অবস্থান নিশ্চিত হয়ে একটি বসতঘর ঘিরে ফেললে পালানোর চেষ্টা করে তারা। সেখান থেকে 5 জনকে আটক করে পুলিশ। আটক সবাই রাখাইনের সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা আর্মির সক্রিয় সদস্য। এদিকে ট্যুরিস্ট পুলিশের অভিযানে কক্সবাজারে হোটেল, মোটেল জোন ও সমুদ্র সৈকত এলাকায় বিভিন্ন ধরনের অপরাধে যুক্ত 8 অপরাধীকে আটক করেছে পুলিশ। বান্দরবনের পাহাড়ি এলাকায় অপরাধীদের বিরুদ্ধে র্যাব সহ যৌথ বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন র্যাবের নতুন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। সকালে রাজধানীর কাউরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে তথ্য জানান তিনি। ফরিদপুরের মধুখালীতে 2 সহোদরকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে কাজ করছে বলেও জানান র্যাবের মুখপাত্র। এয়ার বাদলের রিপোর্ট।
চলতি মাসের শুরুতে বান্দরবনের থানচি এবং রুমাই ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে। কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF সন্ত্রাসীরা ঘটনা ঘটিয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করে। তারপর অন্যান্য বাহিনীর সাথে অভিযানে নামে র্যাব। গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকে। এ বিষয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার নতুন পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, এ অপরাধীদের মূল উৎপাটনে র্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে। এটা নিয়ে যৌথ বাহিনী কাজ করছেন। র্যাব ও এই যৌথ বাহিনীর একটি অংশ, যে ব্যাপারে আমরা যথেষ্ট অগ্রগামী হয়েছি এবং অচিরেই আমরা ভালো একটা রিপোর্ট আপনাদেরকে দিব। ফরিদপুরের মধুখালীতে 2 সহোদর হত্যার ঘটনা নিয়ে জোর তৎপরতা চলছে বলেও জানান র্যাবের এই মুখপাত্র। অপরাধীকে গ্রেফতার, অপরাধ শনাক্তকরণ এবং চূড়ান্তভাবে তাকে আইনের হাতে সোপর্দ করার জন্য আমরা সবসময় তৎপর থাকি। অবশ্যই এটা নিয়ে র্যাব কাজ করছে এবং অচিরেই আপনারা দেখবেন এর একটি সুফল আপনারা পাবেন। কিশোর গ্যাং এবং মাদক ব্যবসা নির্মূলে মদতদাতাদেরও ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। মাদক এবং কিশোর গ্যাং এটি নিয়ে আমরা রীতিমতো মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স এবং কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে আমরা আদেশ পেয়েছি এবং এদেরকে যারা প্রশ্রয়দাতা, যাদের মদতদাতা, আমরা তো তদন্ত করে এটার খুঁজে বের করবো এর মূলে কারা আছে এবং তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসব। নতুন এই মুখপাত্র কমান্ডার আরাফাত ইসলাম নৌবাহিনী থেকে র্যাবে যুক্ত হয়েছেন। তিনি 1995 সালে বাংলাদেশ অফিসার ক্যাডেট হিসেবে নৌবাহিনীতে যোগদান করেন। আমার দায়িত্ব পালন করেছি। AR বাদল, RTV, ঢাকা। কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পান না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত। শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। 1954 সালের আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। এই উপলক্ষে সকালে রাজধানীর বনানী কবরস্থানে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সংগঠন। এই সময় বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতে ৭৫-এর 15ই আগস্টের হত্যাকাণ্ড জানিয়ে ওবায়দুল কাদের বলেন, খুনিদের মদত দিয়েছে জিয়া মোস্তাক চক্র। বাংলাদেশে জিয়াউর রহমান, খন্দকার মোস্তাকরা খুনিদেরকে দুঃসাহস দিয়ে মানব সভ্যতার ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড সংগঠিত করেছিল। বস্তুত পক্ষে এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি সূচনা হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ নিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রীর প্রশংসায় বিএনপি লজ্জা পাওয়া উচিত। পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়, একসময় বোঝা ভাবত, এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতে রিজভিদেরই লজ্জা পাওয়া উচিত। জাতীয় পার্টিকে হুমকি দিয়ে নির্বাচনে নিয়ে আসা হয়েছে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কোন কারণে কার চাপে নির্বাচনে এসেছেন জাতীয় পার্টি সেটা তাদের পরিষ্কার করতে হবে। 42% লোক ভোট দিয়েছে। ভোটের দিন খুন খারাপি কোনো কিছুই হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে। বর্তমান সরকারের ধারাবাহিকতায় স্থিতিশীল পরিস্থিতিতে দেশের উন্নয়নের ধারা অব্যাহত আছে বলেও জানান সেতুমন্ত্রী। বিপুল দেব রায়, RTV, ঢাকা। আওয়ামী লীগের কোনো নীতি নেই, তাদের নীতি লুটপাট আর দুর্নীতি করে বিদেশের টাকা পাচার করা, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সাবেক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের আয়োজনে বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে তিনি কথা বলেন। আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও ঘনিষ্ঠজনদের দুর্নীতি লুটপাট লুকিয়ে রাখতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ব্যাংক লুটের এবং দুর্নীতির চিত্র যাতে সাংবাদিকরা না পায়, এই কারণেই এই নিষিদ্ধ
করা হয়েছে সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে। ওদের কোনো আদর্শ নেই, ওদের আদর্শ হচ্ছে লুটপাট, ওদের আদর্শ হচ্ছে ব্যাংক লুট, ওদের আদর্শ হচ্ছে মানুষের অর্থ ভান্ডার লুট, জমি জায়গা দখল। যাদের আদর্শ নাই তারা যে কোনো কাজ করতে পারে। তৈরি পোশাক খাত ওভেন ক্যাটাগরিতে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2023 পেল বেঙ্গল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ডিজাইনার ফ্যাশন লিমিটেড। পেশাগত স্বাস্থ্য সেফটি দিবসে দেশের 12টি খাতের 29টি কারখানা ও প্রতিষ্ঠান পেয়েছে এই সম্মাননা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সম্মাননা পদক তুলে দেন। শাকিলা করিমের রিপোর্ট। পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মাননা পদক প্রদানের আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সম্মাননা তুলে দেন। এবার তৈরি পোশাক ওভেন ক্যাটাগরিতে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2023 পেল বেঙ্গল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ডিজাইনার ফ্যাশন লিমিটেড। এই অর্জন প্রতিষ্ঠানটিতে কর্মরত প্রতিটি সদস্যকে উৎসর্গ করেন ডিজাইনার ফ্যাশন লিমিটেডের পরিচালক জেসমিন আক্তার ও তাসফিয়া জসিম। আমি মনে করি আমার 3টা সন্তান, 2টা আমার ছেলে মেয়ে আর একটা হচ্ছে আমার এই গার্মেন্টস, সেজন্য আমার এই গার্মেন্টসের উন্নতিতে আমি খুবই খুশি। আজকে যে এই অ্যাওয়ার্ডটা পেলাম, এটা আমি আমার ফ্যাক্টরির সকল শ্রমিকদেরকে উৎসর্গ করলাম। আমরা কিন্তু শ্রমিকদের প্রায়োরিটি, ওদের ওয়েলবিইং এবং সেফটি মাথায় রেখে আমাদের গ্রিন ফ্যাক্টরি আসলে করা হলো। So we are committed to social justice and environmental health. We hope to work together with all the industry stakeholders to ensure a green and bright future for the garments industry where the well-being of workers are ensured. শ্রমিকের সুস্থতা নিশ্চিত না করে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব না বলে মন্তব্য করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস 2024-এর প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে সুস্থ শ্রমিক, শোভন কর্মপরিবেশ গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ। অর্থাৎ শ্রমিকের সুস্থতা এবং ভালো কর্মপরিবেশ প্রাপ্তি তার অধিকার, যা আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণে সহায়ক হবে। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেন, শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে মালিকদেরও দায় রয়েছে। সরকারের পাশাপাশি সকল শিল্প প্রতিষ্ঠানের মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, শ্রমিক সংগঠন, দেশীয় এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাসমূহ সকলের সম্মিলিত সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ এবং কর্মক্ষেত্রে তা যথাযথ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা শ্রমিকদের জন্য আরও সুরক্ষিত পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারব। দেশের 12টি সেক্টরের 29টি শিল্প প্রতিষ্ঠানকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2023 প্রদান করা হয়। পুরস্কার হিসেবে 1 লক্ষ টাকা, একটি ক্রেস্ট, একটি মেডেল এবং একটি সার্টিফিকেট দেওয়া হয়। শাকিলা করিম, RTV, ঢাকা। জাল কাগজপত্রে বিদেশ যেতে না পেরে জয়পুরহাটের কালায়ে দালালের বাড়িতে অবস্থান নিয়েছে 6 যুবক। এয়ারপোর্ট থেকে ফিরে 10 দিনের বেশি সময় ধরে দালাল সুলতান মাহমুদ মাহবুদের বাড়িতে আশ্রয় নেয় তারা। এতে মানবেতর দিন কাটছে তাদের। এলাকাবাসী, স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগীরা চান তাদের টাকা ফেরত সহ দালালের কঠোর শাস্তি। আর লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। জয়পুরহাট প্রতিনিধি রাশিদুজ্জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। কেউ জমি বন্ধক রেখেছেন দাদন ব্যবসায়ীদের কাছ থেকে, চড়া সুদে ঋণও নিয়েছেন কেউ কেউ। পরিবারের হাল ধরতে তাজিকিস্তান যেতে এভাবেই জনপ্রতি 5.5 লাখ টাকা সংগ্রহ করে জয়পুরহাটের কালাইয়ের 6 যুবক তুলে দিয়েছিলেন একই উপজেলার জিন্দারপুর পূর্বপাড়া গ্রামের আদম ব্যবসায়ী দালাল সুলতান মাহমুদ মাহবুদের হাতে। গত মার্চের 22 তারিখ ফ্লাইট হওয়ার কথা ছিল তাদের। দালালের সাথে ঢাকায়ও যান তারা, কিন্তু ভুয়া ভিসার কারণে 6 যুবককে বিমানবন্দরে আটকে দেয়া হয়। পরে দালাল মাহবুদকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরতে গেলে কৌশলে পালিয়ে যায় সে। এরপরে মাহবুদের বাড়িতে অবস্থান নেয় 6 যুবক। যেদিন আমাদের কাগজপত্র দিবে সেদিন ওই আবার বললো যে 1 টাকা ছাড়া আমি কাউকে এখান থেকে নিয়ে যাব না। জাল ভিসা, জাল বিএমইটি, মেন পাওয়ারও জাল ছিল, সেখানে আমাদের ইমিগ্রেশন আটকাইছিল। ওই অবস্থায় আসে আমরা সুলতান মাহমুদের বাসায় উঠছে। এদিকে মুঠোফোনে দালাল মাহবুদ ভুক্তভোগী পরিবারকে নানা ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এ ঘটনায় ক্ষোভ জানান স্থানীয় জনপ্রতিনিধি। বেশ কিছু লোকের কাছ থেকে প্রায় 60 লাখ টাকার মতো প্রতারণা করেছে। এই প্রতারকের আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ভবিষ্যতে যেন আর
কারো কাছ থেকে এরকম প্রতারিত করে টাকা পয়সা না নেওয়া পারে। অবশেষে জেলা শহরে পাওয়া যায় দালাল সুলতান মাহমুদ মাবুদকে। এ সময় সে নিজের দায় এড়ানোর চেষ্টা চালায়। কোনোদিন কোনো লোক আমার কাছে কমপ্লেন দিতে পারেনি যে আমি মাবুদ 10টা টাকা কারো মারে খাচ্ছে বা কারোর সঙ্গে প্রতারিত করছে, কিন্তু একটা মানে সিন্ডিকেটের ভিতর পড়ে যায় আমার এই প্রবলেমগুলো বিভিন্ন লোক বিভিন্ন রকম ভাবে মানে উপস্থাপন করতেছে। আর লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। ভুক্তভোগীদের সাথে আমরা বারবার চেষ্টা করতেছি, লোকাল চেয়ারম্যান সহ আমি নিজেও ওদের সাথে পার্শ্ব করেছি যে আপনারা থানায় অভিযোগ দেন, আমরা আইনি ব্যবস্থা নিব। যেহেতু এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায় নাই, আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। অভিযুক্ত দালাল মাবুদের প্রতারণার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে 6 যুবককে মানবেতর জীবন থেকে মুক্ত করার দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV। টেনিসের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার যোগ্যতা অর্জন করলেন বাংলাদেশের মাশফিয়া আফরিন। মালয়েশিয়া অনুষ্ঠিত আন্তর্জাতিক টেনিস পরিচালনা সম্পর্কিত একটি পরীক্ষায় অংশ নিয়ে এই যোগ্যতা অর্জন করেন মাশফিয়া। দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ টেনিস ফেডারেশন। পরীক্ষায় অস্ট্রেলিয়া, চীন, ভারত, মালয়েশিয়া সহ 13 দেশের 16 জন অংশ নেয়। মাশফিয়া প্রথম বাংলাদেশি হিসেবে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন ITF এর হোয়াইট ব্যাজ রেফারির স্বীকৃতি পেয়েছেন। এর আগে 2000 সালে সরওয়ার মোস্তফা জয় ITF হোয়াইট ব্যাজে চেয়ার এম্পায়ারের স্বীকৃতি পেয়েছিলেন। দর্শক, রাতের সংবাদে পর্যন্ত। RTV সব শেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।